ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা WB পঞ্চায়েত এক্সামকে মাথায় রেখে নতুন একটি প্র্যাকটিস সেট আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং WB পঞ্চায়েত এক্সামে খুবই কাজে লাগবে। আমরা জানি যে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে যে WBPSCর মাধ্যমে এই পরীক্ষাটা হবে, অর্থাৎ আগে যেটা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা সিলেকশন যে টেস্ট তারা নিত, তারা কিন্তু পরীক্ষা নেবে না। ফলে কোশ্চেন লেভেল কিন্তু যথেষ্ট হার্ড হবে। সেই জায়গাতে যদি আমরা দেখি, তাহলে আমাদের যে ধরনের প্রশ্ন পড়া দরকার বা যে জায়গাগুলো পড়া দরকার সেখান থেকেই প্রশ্নগুলো নিয়ে আসছি। প্রথম যে প্রশ্নটা সেটা যে নীলদর্পণ নাটকের রচয়িতাকে, খুব কমন প্রশ্ন, বহুবার পরীক্ষায় আসে। অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি দীনবন্ধু মিত্র, সি মাইকেল মধুসূদন দত্ত, অ্যান্ড ডি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে বাকি অপশনগুলো এমনভাবে রাখি যাতে সেগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ সেখান থেকেও প্রশ্ন আসে। আমরা যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দেখি, বঙ্কিম চট্টোপাধ্যায়কে নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে প্রথমেই তার বিখ্যাত যে গান, অর্থাৎ যেটাকে আমাদের জাতীয় স্তোত্র বলা হচ্ছে, বন্দে মাতরম। এই বন্দে মাতরম গানটি তিনি লিখেছিলেন। প্রশ্ন হচ্ছে, এই বন্দে মাতরম গানটি অ্যাকচুয়ালি আনন্দমঠ বলে যে তার যে উপন্যাস ছিল, বিখ্যাত উপন্যাস, সেই আনন্দমঠ উপন্যাসে এই গানটি ছিল। ফলে তোমরা বুঝতেই পারছো, আর একটা প্রশ্ন এখান থেকে চলে এলো। এই আনন্দমঠ উপন্যাসটি লেখা হয়েছিল 1882 সালে, অর্থাৎ সেই সময়ই বন্দে মাতরম গানটি লেখা হয়। আর একটা প্রশ্ন, কমন প্রশ্ন আসে, এই বন্দে মাতরম গানটি প্রথম কবে গাওয়া হয়? অ্যাকচুয়ালি প্রথম অনেক আগে গাওয়া হয়েছিল, কিন্তু জাতীয় কংগ্রেসের কোন সেশনে প্রথম গাওয়া হয়? এর উত্তর হবে 1896 সালের যে কলকাতা অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের, সেখানে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে এই কটা প্রশ্ন আসে। নেক্সট যেটা আমাদের প্রশ্ন, যে দীনবন্ধু, এই নীলদর্পণ নাটকের রচয়িতাকে, এটা উত্তর হবে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র থেকে বিভিন্ন প্রশ্ন আসে এই নীলদর্পণ নাটক রিলেটেড। কি কি প্রশ্ন? যে এটা হয়েছিল কি জন্য না, অবশ্যই 1859 সালে যে নীল বিদ্রোহ হলো তার বিরুদ্ধে লেখা একটা কঠিন জীবন, একজন জমিদার ফ্যামিলি কীভাবে এই নীল যে চাষ এর মধ্যে পড়ে গিয়ে সেই জমিদার ফ্যামিলি পুরো নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেই বিখ্যাত নাটক আর কি। নবীন মাধব, বিন্দু মাধব, এছাড়া ব্রিটিশদের যিনি প্রতিনিধি ছিলেন উড সাহেব, রোগ সাহেব, এই সমস্ত গল্পগুলো আছে আর কি নাটকটা। সেই জায়গায় এই গল্পটা দেখানো হয়েছে। এবং এটা যখন লিখেছিলেন, তোমরা বুঝতেই পারছো, তিনি কিন্তু দীনবন্ধু মিত্র নিজের নামে প্রকাশ করেননি, কস্যচিৎ পথিকস্য বলে তিনি নামটা দিয়েছিলেন। আর দীনবন্ধু মিত্রের আসল নাম আসে তখন হবে গান্ধর্ব নারায়ণ মিত্র। গান্ধর্ব নারায়ণ মিত্র তার আসল নাম। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেন কে? ইংরেজিতে অনুবাদ করেছিলেন অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত। তিনিও কিন্তু তিনের নাম দেননি সেই সময়। এবং বলা হয় যে রেভারেন্ড জেমস লং সাহেবের নামে এই যে গল্পটি সেটা প্রকাশ করা হয়, নাটকটি প্রকাশ করা হয়। কিন্তু এখানে একটা সমালোচনা যারা করেন আর কি, সমালোচকদের মত যে নীলদর্পণ নাটকটির ইংরাজি অনুবাদ কোনো বাঙালি কেউ করেননি, কারণ সেখানে বেশ কিছু টার্ম ছিল যে টার্মগুলোকে যদি কোনো বাঙালি লেখক ইংরেজিতে ট্রান্সলেট করতেন তাহলে সেগুলোর যে ভাবার্থ সেগুলো নিয়ে ট্রান্সলেশন করতেন। কিন্তু এখানে দেখা গেছে বেশ কিছু ওয়ার্ড, যেমন সেখানে গল্পটা আছে বড় বউ, ছোটো বউ, এই যে গল্প মানে টার্মগুলো, সেগুলো যিনি ট্রান্সলেশন করেছিলেন তিনি লিখেছিলেন বিগ ওয়াইফ, এই ধরনের কিছু ওয়ার্ড আছে আর কি। তোমরা সমালোচনাটা পড়লে বুঝতে পারবে। তাহলে এই গল্পগুলোর মাধ্যমে এটা বোঝানো হচ্ছে, যদি তিনি কোনো বাঙালি কেউ লিখতেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ট্রান্সলেশন করতেন না, তিনি তার ভাব বুঝে ট্রান্সলেশন করতেন, সেটা কী বলতে চাওয়া হয়েছে। ফলে অনেকে মনে করেন যে এটা মাইকেল মধুসূদন দত্ত লেখেননি, লং সাহেবই লিখেছিলেন ডাইরেক্ট। আবার কেউ কেউ বলেন মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। যাই হোক, প্রশ্ন যেরকম অপশন থাকবে সেরকম উত্তর লিখবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, তার মধ্যে এই যে আলোচনা করছি সেই রেসপেক্টে একটা ইম্পর্টেন্ট মনে রাখবে, সেটা হচ্ছে 1911 সালে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়কও, সেটা কিন্তু প্রথম গাওয়া হয় জাতীয় কংগ্রেসের সেশন 1911 সালে, এটা মনে রাখবে। নেক্সট তাহলে আমরা বুঝতে পারছি 2 নম্বর রাইট উত্তর দীনবন্ধু মিত্র। তিনি কিন্তু নিজের নামে প্রকাশ করেননি সেই সময়। 2 নম্বর প্রশ্ন আমরা দেখব, ভিটামিন B1 অভাবে কোন রোগ হয়? এই ধরনের ভিটামিন, তাদের রাসায়নিক নাম, তাদের যে কোথা থেকে পাওয়া যায় এবং এর অভাবে কী রোগ হয়, এগুলো ইম্পর্টেন্ট। অপশন এ স্কারভি, বি রিকেট, সি বেরিবেরি, অ্যান্ড ডি রাতকানা। আমরা যদি দেখি কার্ভিটা হচ্ছে ভিটামিন সি, রিকেট তোমরা প্রত্যেকে জানো ভিটামিন ডি, বেরিবেরি হচ্ছে ভিটামিন B1, আর রাতকানা হচ্ছে ভিটামিন BA। এবং এদের রাসায়নিক নামগুলো মনে রাখতে হবে। আমি বলেছিলাম বি কমপ্লেক্সের রাসায়নিক নামগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন B1 হচ্ছে থায়ামিন, এ হচ্ছে রেটিনল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সি হচ্ছে ক্যালসিফেরল, ডি টোকোফেরল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয়ের
সর্বাধিক অংশ কোন খাত থেকে আসে, অর্থাৎ ভারতের যে ন্যাশনাল ইনকাম, সেই ন্যাশনাল ইনকামটা সব থেকে কোথা থেকে বেশি আসে, কোন খাত থেকে? অপশন এ কৃষি, বি শিল্প, সি পরিষেবা অ্যান্ড ডি খনি। মনে রাখতে হবে একটা বিষয়, সব থেকে বেশি লেবার অর্থাৎ বেশি লোক নিযুক্ত থাকে সেটা হচ্ছে কৃষিতে। যদি বলতো সব থেকে বেশি লোক কোথায় নিযুক্ত আছে, সেটা কৃষিতে। এবং সব থেকে আয় কম আসে কৃষিতে, অর্থাৎ বেশি লোক নিযুক্ত আছে অর্থাৎ লেবার বেশি আছে, কিন্তু ইনকাম কম হচ্ছে কৃষিতে। আর পরিষেবাতে কিন্তু লোক নিযুক্তি কম কৃষির তুলনায়, কিন্তু ইনকাম সব থেকে বেশি, ইনকামের রেসপেক্টে সব থেকে বেশি, অর্থাৎ প্রায় নিয়ার অ্যাবাউট 60%-এর কাছাকাছি, 60%-এর বেশি নয়, 60%-এর কাছাকাছি কিন্তু ইনকাম, ন্যাশনাল ইনকাম পরিষেবা সার্ভিস সেক্টর থেকে আসা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব একটা হেডকোয়ার্টার রিলেটেড প্রশ্ন। এই ধরনের হেডকোয়ার্টারগুলো দেখে রাখবে ইন্ডিয়ার রেসপেক্টে এবং ওয়ার্ল্ডের রেসপেক্টে। ইসরো, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায়? অপশন এ চেন্নাই, বি হায়দ্রাবাদ, সি বেঙ্গালুরু অ্যান্ড ডি তিরুবনন্তপুরম। এটা তোমরা প্রত্যেককেই জানো এবং এটা বোঝানোরও কিছু নেই। রাইট আনসার অপশন সি বেঙ্গালুরু। নেক্সট আমরা যদি 5 নম্বর প্রশ্নটা দেখি, এটাও একটা কমন প্রশ্ন, কিন্তু এটা বোঝার ব্যাপার আছে। ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? অপশন এ 5 জন, 6 জন, 7 জন এবং 9 জন। এখানে একটা কথা বলে রাখি, ভারতীয় সংবিধানের খসড়া কমিটি মানে ড্রাফটিং কমিটি, যারা সংবিধানটা লিখেছিল বলতে আমি আগেও বুঝেছিলাম, সংবিধান লেখার ক্ষেত্রে কিন্তু বহু কমিটি ছিল, বিভিন্ন জন বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিল, সেগুলো লেখা হয়েছিল। অর্থাৎ মূল যে লেখা, বিভিন্ন তথ্য নেওয়ার পর মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে এইগুলো থাকবে, সে যে ড্রাফটটা করলো সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি। সেখানে কিন্তু মূলত প্রথম দিকে B.R. আম্বেদকর ছিলেন চেয়ারম্যান, এটা প্রশ্ন আসে, যাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, এবং তার নেতৃত্বে আরও 6 জন, অর্থাৎ মোট 7 জন কিন্তু কমিটিতে ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে 2 জন বেরিয়ে যায়। তার কারণটা কি না, একজন মারা গিয়েছিলেন এবং একজন পদত্যাগ করেন, তার বদলে আরও 2 জন আসে, 2 জন বেরিয়ে গেলেন, 2 জন, অর্থাৎ টোটাল হওয়ার কথা 9। তাই প্রশ্নটা কি আসছে দেখবে, সে অনুযায়ী উত্তর করবে। যদি এখানে কতজন সদস্য ছিল, অবশ্যই রাইট আনসার অপশন সি 7 জন। যদি বলা হতো যে টোটাল সব নিয়ে কতজন ছিল, তখন হবে 9 জন। প্রশ্নটা কি করছে দেখবে, তার উপর উত্তর দেবে। 6 নম্বর প্রশ্নটা দেখব, ভারতের প্রথম লোকপাল নিয়োগ করা হয় কবে? অপশানে 17, 2018, 2019 এবং 2020। মনে রাখতে হবে লোকপাল এবং লোকায়ুক্ত এটা হচ্ছে একটা অম্বুডসম্যান বিষয়, অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে ইউনিয়নের রেসপেক্টে যদি ভাবা হয় তাহলে লোকপাল, অর্থাৎ ইউনিয়নে যারা বড় বড় পদে রয়েছেন, সেটা কোনো মন্ত্রী হতে পারে, ক্যাবিনেট মিনিস্টার, সেটা বড় এমপি হতে পারেন, সেটা প্রধানমন্ত্রী হতে পারেন, বা যারা বড় বড় অফিসার রয়েছেন তাদের ক্ষেত্রে যদি কোনো করাপশন বা অন্যান্য কিছু বিষয়ে যে তদন্ত বিষয়, সেটা হচ্ছে লোকপাল। আর লোকায়ুক্ত বলে আর একটা বিষয় আছে, লোকায়ুক্ত মানে হচ্ছে রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের যে বড় বড় পদে রয়েছেন তাদের ক্ষেত্রে যে করাপশন, তার এগেনস্টে যারা থাকবেন দেখবেন, সেটা হচ্ছে লোকায়ুক্ত। এই লোকায়ুক্ত প্রথম নিয়োগ করে মহারাষ্ট্র সরকার। আর দেশের রেসপেক্টে লোকপাল হচ্ছে 2019 সালে নিয়োগ করা হয়, এবং প্রথম যিনি লোকপাল ছিলেন তিনি হচ্ছেন পিনাকি চন্দ্র ঘোষ, একজন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ। এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট আমরা দেখব ভারতের জাতীয় ক্যালেন্ডার কোন সালে কার্যকর করা হয়? এখানে একটা কথা বলে রাখি, জাতীয় ক্যালেন্ডার, ফ্ল্যাগ, ন্যাশনাল সং বা অ্যানথেম দুটোই আর কি, এইগুলো কবে কার্যকর করা হয়, কোন সাল থেকে? বা সুপ্রিম কোর্ট, যেটা আমরা জানি যে প্রথম ইম্পেরিয়াল কোর্ট যেটা তৈরি হলো সেটা কিন্তু নয়, সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি কবে তৈরি হলো, এই ডেটগুলো খুব ইম্পর্টেন্ট। 1950 সালের পরে সবই হয়েছিল। তাহলে জাতীয় ক্যালেন্ডার কবে কার্যকর হয়? অপশনে 1952, বি 56, সি 57 অ্যান্ড ডি 60। মনে রাখতে হবে 1957 সালের 22শে মার্চ এই দিনে জাতীয় যে ক্যালেন্ডার, যেটা শকাব্দ, সেটা কিন্তু গ্রহণ করা হয় আমাদের জাতীয় ক্যালেন্ডার হিসেবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এই ডেটটাও ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে এই সালগুলো এতটাই ছাত্রদের কাছে মুখস্থ হয়ে গেছে, ফলে পরীক্ষায় দেখবে ডেট ধরে প্রশ্ন আসছে। নেক্সট আমরা দেখব 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট কটি জাতীয় উদ্যান আছে? অপশনে 5টি, বি 6টি, সি 7টি অ্যান্ড ডি 8টি। জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের রেসপেক্টে কোথায় কোন কোন জেলায় আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তুমি যদি দেখো যে পশ্চিমবঙ্গের টোটাল উত্তরবঙ্গ, যেটা নর্থ বেঙ্গলেই বেশিরভাগ ন্যাশনাল পার্ক রয়েছে 5টি, এবং সাউথ বেঙ্গলে একটি রয়েছে, যেটা সুন্দরবন একদম সাউথে, তাহলে একটি। আর এই 5টির মধ্যে কিন্তু বেশিরভাগটাই রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জায়গাটায়। দার্জিলিং, কালিম্পংয়ে একটা করে রয়েছে। ফলে আমরা বুঝতেই পারছি রাইট অপশন বি 6টির নাম মনে রাখবে, অবশ্যই জেলাগুলোও মনে রাখবে। নেক্সট দেখব আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? অর্থাৎ আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর, প্রথম গভর্নর নয় কিন্তু, আমরা জানি যে প্রথম গভর্নর ছিলেন অসবর্ন মিথ, কিন্তু ভারতীয় গভর্নর প্রথম কে ছিলেন? অপশনে সিডি দেশমুখ, বি
BN রাও বা বেণুগোপাল রাও, যেটা সি মনমোহন সিং অ্যান্ড ডি রঘুরাজন, প্রত্যেকেই কিন্তু ভারতীয় গভর্নর ছিলেন, কিন্তু প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন সিডি দেশমুখ। আর সিডি দেশমুখের ক্ষেত্রে আর একটা পয়েন্ট মনে রাখবে, ইনি প্রথম, এবং যদি বলে স্বাধীনতার পরে কে, সেক্ষেত্রেও হবে সিডি দেশমুখ, অর্থাৎ তিনি স্বাধীনতার আগে শুরু করেছিলেন টেনিওর এবং শেষ করলেন 1948 সালে গিয়ে, অর্থাৎ তিনি স্বাধীনতার আগেও ছিলেন, স্বাধীনতার পরেও ছিলেন, প্রথম গভর্নর এবং স্বাধীনতার পরবর্তী গভর্নর, প্রথম ভারতীয় গভর্নর, সেটাও কিন্তু সিডি দেশমুখ হবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখব 10 নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা উল্লেখ করা আছে? এখানে মনে রাখতে হবে, রাষ্ট্রপতি যেমন ক্ষমা প্রদর্শন করতে পারেন, রাজ্যপালও কিন্তু ক্ষমা প্রদর্শন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার যে লিমিটেশন, সেটা কিন্তু অনেকটা লিমিটেশন করা আছে, সব ক্ষেত্রে তিনি পারেন না। রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু এটা ক্ষমতা অনেকটা বেশি। সেটা কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে? অপশন এ 72, বি 74, সি 76 অ্যান্ড ডি 78। অবশ্যই এই ধারাগুলো যেগুলো আমি আমাদের চ্যানেলে বিভিন্ন কোশ্চেন্সের আলোচনা করছি, সেই ধারাগুলোই মনে রাখবে, দেখবে এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তাহলে অপশন এ আর্টিকেল 72-তে উল্লেখ করা আছে যে পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট কিন্তু কোনো যাকে ডেথ সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, ফাইনাল মানে পানিশমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, তাকে কিন্তু ক্ষমা করতে পারেন। যদিও সেক্ষেত্রে আমরা জানি যে রাষ্ট্রপতির কাছে গিয়ে যেমন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়, সেরকম হিয়ারিংয়ের ব্যাপার নেই, সমস্ত বিষয়টা রিটেন হয়, রাষ্ট্রপতিকে লিখে দেওয়া হয় সমস্ত বিষয়গুলো, তিনি সেটা দেখে ঠিক করবেন কী করা যায়। নেক্সট আমরা দেখব 10 নম্বর প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশন এ সাহিত্য, বি বিজ্ঞান, সি ক্রীড়া অ্যান্ড ডি পরিবেশ। এই কলিঙ্গ পুরস্কারের একটা কনফিউশনাল ব্যাপার আছে, বলে দিই। যখন কলিঙ্গর সঙ্গে অন্য কিছু অ্যাড করে কিছু লেখা থাকবে, তখন জানবে সেটা হবে ইন্ডিয়ার রেসপেক্টে ওড়িয়া সরকার দেয়। অর্থাৎ উড়িষ্যা সরকারের বিভিন্ন পুরস্কারের ক্ষেত্রে কিন্তু এই কলিঙ্গ কথাটা যুক্ত থাকে, কারণ জানো যে উড়িষ্যার প্রাক্তন নাম, মানে অনেক পূর্বে সেটাকে কলিঙ্গ বলা হতো, সেই কলিঙ্গ জয় অশোকের, সেটাও আমরা জানি, বঙ্গ কলিঙ্গ। এই কলিঙ্গর সঙ্গে কিছু যদি যুক্ত করা থাকে, কলিঙ্গ সেবা পুরস্কার বা এই ধরনের কিছু, তখন হবে উড়িষ্যা সরকার। আর এই কলিঙ্গ পুরস্কার যদি থাকে, তখন হবে অবশ্যই এটা বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞানের রেসপেক্টে দেওয়া হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম র্যামসার সাইট কোনটি? অপশন এ চিল্কা হ্রদ, বি কেওলাদেও ন্যাশনাল পার্ক, সি সুন্দরবন অ্যান্ড ডি লোকটাক হ্রদ। এখানে প্রশ্নটা একটু ভুল আছে, কারণ র্যামসার সাইট প্রথম যেটা 1981 সালে এলো, সেটা কিন্তু দুটোকে দেওয়া হয়েছিল, চিল্কাকেও দেওয়া হয়েছিল এবং যেটা উড়িষ্যায় আছে, এবং কেওলাদেও ন্যাশনাল পার্ক যেটা রাজস্থান আছে, দুটোকেই এই ন্যাশনাল পার্কের আওতায় আনা হয়েছিল। যদি দুটোই অপশনে আছে, আশা করি পরীক্ষার সময় দুটো অপশনে থাকবে না, রাইট অ্যান্সার অপশন এ এবং বি দুটোই হবে, দুটোই কিন্তু প্রথম র্যামসার সাইট। আর সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে বড়, এবং 2019 সালে হয়েছে। আর পশ্চিমবঙ্গের প্রথম যেটা হয় সেটা 2002 সালে, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রথম কবে দেওয়া হয়? অর্থাৎ ভারতরত্ন পুরস্কার যেটা সর্বোচ্চ বেসামরিক একটা পুরস্কার, তারপরেই আছে পদ্ম বিভূষণ, সেই ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া শুরু হয়? অবশ্যই অপশন এ 1950, বি 52, সি 54 অ্যান্ড ডি 56। আমি বহুবার আলোচনা করেছিলাম, প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল 3 জনকে। তোমরা জানো, প্রথমেই যাকে দেওয়া হয়েছিল তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজি। 2 নম্বর হচ্ছে সিভি রমন, এবং 3 নম্বর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, আর যিনি হচ্ছেন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তাহলে 1954 সালে দেওয়া শুরু হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 13 নম্বর প্রশ্ন, ফতেহপুর সিক্রি বা ফতেপুর সিক্রি যেটা, সেই শহরটিকে প্রতিষ্ঠা করেন? অপশন এ হুমায়ুন, বি আকবর, সি জাহাঙ্গীর অ্যান্ড ডি শাহজাহান। মনে রাখতে হবে এই প্রশ্নটা কিন্তু খুব কমন প্রশ্ন, কিন্তু যেহেতু ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন লেভেলের পরীক্ষা হবে, ফলে সহজ প্রশ্ন এটা একদমই। এই প্রশ্নটা কিন্তু একটু যারা যে লেভেলে পরীক্ষাগুলো হবে আর কি, অন্য অন্য কোনো যেটা এক্সিকিউটিভ লেভেল, যেটা পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ফতেপুর সিক্রির শহরটি আকবর প্রতিষ্ঠা করেছিলেন কেন, কোন জয়ের উদ্দেশ্যে। তাহলে তোমরা এই ধরনের প্রশ্নগুলো, এর ডিটেল ফ্যাক্টগুলো দেখে রাখবে। তাহলে ফতেপুর সিক্রি শহরটা প্রতিষ্ঠা করেন অবশ্যই অপশন বি আকবর। নেক্সট আমরা দেখব একটা ফেস্টিভ্যাল রিলেটেড, হর্নবিল উৎসব বা হর্নবিল ফেস্টিভ্যাল যেটা কোন রাজ্যে পালিত হয়? অপশন এ মিজোরাম, বি মণিপুর, সি নাগাল্যান্ড অ্যান্ড ডি অরুণাচল প্রদেশ। মূলত টাফ সিলেকশনের পরীক্ষায় বা রেলের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন খুব কমন আসে, বা এই প্রশ্নটাই আসে। টাফ এসএসসিতে বহুবার এই প্রশ্ন আসে, এসএসসি মানে টাফ সিলেকশন যেটা কেন্দ্রের। এই হর্নবিল উৎসব পালিত হয় অপশন সি নাগাল্যান্ডে, সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 15 নম্বর প্রশ্ন, এবং একটা স্ট্যাটিক জিকের প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর জেলা কোনটি? অপশন এ এর্নাকুলাম, বি কোট্টায়াম, সি ত্রিশূর অ্যান্ড ডি কোঝিকোড। তোমরা প্রত্যেকেই জানো কেরালার এর্নাকুলাম প্রথম
স্বাক্ষর জেলা হিসেবে পরিচিত, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা আরও 15টা প্রশ্ন আলোচনা করলাম, অবশ্যই তোমরা কত পারছো জানিও, এবং যারা এই পরীক্ষার জন্য সিরিয়াস প্রিপারেশন নিচ্ছ তার WB পঞ্চায়েত এক্সাম বলে যে আমাদের প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে বাকি এই কোশ্চেন সেটগুলো দেখে নিতে পারো।